গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের কিছু শৈশব। পারুল আপার মা অতি ভালো মহিলা ছিলেন। নিজের ছেলেমেয়েদের যেমন আদর করতেন, অন্যদেরও করতেন। তার মাথায় সামান্য দোষ ছিল। মাঝে মাঝে কারণ ছাড়াই প্রচণ্ড রেগে যেতেন। তখন হাতের কাছে যাকে পেতেন তাকেই মারতেন। আমিও একবার তার হাতে মার খেয়েছি। বিভিন্ন পীর ফকির এসে এই মহিলাকে ঝাড়ত। ফকিরের ঝাড়ার একটা দৃশ্য এখনও মনে আছে। মহিলাকে বসানো হয়েছে ভেতরের উঠোনের এক চৌকিতে। তিনি বিরাট ঘোমটা টেনে মাথা নিচু করে বসে আছেন। তার সামনে ফকির সাহেব একটা শলার ঝাড়ু হাতে দাঁড়ানো। ফকির সাহেবের মুখ ভর্তি দাড়ি, কুস্তিগিরের মতো বলশালী শরীর। ফকির সাহেব যখন মন্ত্র পড়ে ফু দেন, তখন পারুলের বাবা তার স্ত্রীর মাথায় এক কলসি পানি ঢালেন। পানি ঢালা শেষ হতেই ফকির সাহেব শলার ঝাড়ু দিয়ে মহিলার পিঠে প্রচণ্ড বাড়ি দেন। মহিলা ও আল্লাহ গো বলে চাপা চিৎকার করেন। এই হচ্ছে প্রক্রিয়া। চিকিৎসার শেষ পর্যায়ে কি হয় সেটা আমার দেখা হয়নি, কারণ ফকির সাহেব এক পর্যায়ে পুলাপান সরাও বলে হুঙ্কার দিতেই আমাদের বের করে দেওয়া হয়। আমার প্রতি পারুলাপা তীব্র যে মমতা দেখিয়েছেন তার উৎস ফ্রয়েডীয়। তখন কিছুই বুঝিনি, এখন বুঝতে পারছি। আমি পশ্চিমা দেশের লেখক হলে কী কারণে ফ্রয়েডীয় বলছি ব্যাখ্যা করতাম। বাংলা ভাষায় লেখকদের কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের পাড়ায় এক বিহারি পরিবার থাকত। তাদের 3 মেয়ে, 3টাই পরীর মতো সুন্দর। মেয়ে 3টা কারোর সঙ্গে মিশত না, বাড়ির ভিতর ঘুরঘুর করত, মাকে কাজে সাহায্য করত। ওই বাড়িতে আমার খুবই যাতায়াত ছিল। 3 বোনের মধ্যে 2 জনকেই আমি আলাদাভাবে বিয়ের প্রস্তাব দিয়েছি। যতদূর মনে পড়ে 2 জনই মাথা নেড়ে সম্মতি দিয়েছে। বিয়ের প্রস্তাব দেওয়ার ব্যাপারে আমার মধ্যে লজ্জা কখনো কাজ করেনি। আমি সরাসরি বলেছি, বড় হয়ে আমাকে বিয়ে করবে? বিয়ের প্রতি আমার প্রবল আগ্রহের কারণ মহাজন সাহেবের বাড়ি। আমাদের বাসার কাছেই এক ব্যবসায়ী ভদ্রলোকের বিশাল বাড়ি ছিল। সে বাড়িতে কিছুদিন পরপরই বিয়ের অনুষ্ঠান হতো। অতি জাঁকজমকের বিয়ে। পরিবার শুদ্ধ সেই বাড়িতে আমাদের দাওয়াত থাকতো। আমি সারাদিনই বিয়ে বাড়িতে পড়ে থাকতাম আর ভাবতাম কবে যে বড় হয়ে বিয়ে করব। একদিনের কথা মনে আছে, ছুটির দিন, বাবার অফিস নেই, ঘরে বসে বই পড়ছেন। মা বাবার কাছে নালিশ করলেন, তোমার ছেলেকে শক্ত করে একটা চড় দাও। বাবা বই থেকে মুখ না সরিয়ে বললেন, তার অপরাধটা কি? মা বললেন, সে বিয়ে করতে চায়। বাবা বললেন, বিয়ে করতে চায় বিয়ে দাও, তার পছন্দের কোনো মেয়ে আছে কি? মা কিছু বলার আগে আমি চিকন গলায় বললাম, আছে। বাবা শব্দ করে হেসে উঠলেন। তিনি মাকে বললেন, আমি আমার এই ছেলেকে খুব অল্প বয়সে বিয়ে দেব। আমার চোখের সামনে ছেলে তার বউ নিয়ে রান্নাবাটি খেলবে, এই দৃশ্য দেখব। আমি 2 জনকে কোলে নিয়ে বেড়াতে যাব। বাবার এটা মুখের কথা ছিল না। তিনি তার কর্মজীবনে যেখানেই কোনো রূপবতী মেয়ে দেখেছেন, সঙ্গে সঙ্গে তার বড় ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দেবার কথা ভেবেছেন। পরম করুণাময় আমার বাবার প্রতি তেমন করুণা করেননি। তিনি তার কোনো ছেলে মেয়ের বিয়ে দেখে যেতে পারেননি। অন্য বাড়ির কোনো মেয়ে এসে তাকে মিষ্টি গলায় বাবা ডাকেনি। অন্য বাড়ির কোনো ছেলে তার সামনে পুত্রসম এসে দাঁড়াবার সুযোগ পায়নি। আহারে! পিতা শৌখিনদার। নেত্রকোনা এবং সিলেট অঞ্চলে শৌখিনদার শব্দটি প্রচলিত। শৌখিনদার হলো বড়লোক পিতার অলস সন্তান। কাজ নাই, কর্ম নাই, দুশ্চিন্তা নাই, জীবনচর্যা শখ মেটানোতে সীমাবদ্ধ। পায়রা উড়াও, মোরগের লড়াইয়ের ব্যবস্থা করো, বন্দুক হাতে পাখি শিকারে যাও, জীবনের উদ্দেশ্য একটাই, শখ মেটানো। আমার বাবা ছিলেন দরিদ্র শৌখিনদার। অন্য শৌখিনদারদের সঙ্গে তার আরেকটা পার্থক্য ছিল, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি অনেক বড় ছিল। তার ফটোগ্রাফির শখ ছিল। যেখানে যেতেন কোডাক ক্যামেরার সঙ্গে থাকত।
বাসার একটা ঘরে ডার্ক রুম বানিয়ে নিজেই ছবি ডেভেলপ করতেন। আমার জীবনের আনন্দময় স্মৃতির একটি হলো সব ভাই বোন পানির গামলার চারপাশে গোল হয়ে বসে আছি। গামলায় পোস্টকার্ড সাইজ সাদা কাগজ ছাড়া হয়েছে। আস্তে আস্তে কাগজে রং ধরছে, ছবি ভেসে উঠছে। কি দুর্দান্ত ম্যাজিক! বাবা ম্যাজিশিয়ান। তার বই কেনার শখ ছিল। বড় বড় ট্রাঙ্ক ভর্তি ছিল বইয়ে। প্রতি শীতে একবার সমস্ত বই বের করে রোদে দেওয়া হতো। এই কাজটা করতাম আমরা ভাই বোনেরা। বাসার সামনে পাটি পেতে গাদা গাদা করে বই রাখা, রুটি ভাজার মতো বই উল্টে দেওয়া। বাসার সামনে রাস্তা দিয়ে যারা যেত তারাও দৃশ্যটা আগ্রহ নিয়ে দেখত। কেউ কেউ কাছে এসে দাঁড়াতো, বিস্মিত গলায় বলতো, এত বই! আমার খুব আনন্দ হতো। আমি গম্ভীর গলায় বলতাম, আরও আছে, ঘরে রাখা আছে। এটা মিথ্যা ভাষণ, সব বই রোদে দেওয়া হয়েছে। তার মহাপুরুষদের ছবি বাঁধিয়ে ঘরে টানিয়ে রাখার শখ ছিল। ঘর ভর্তি শুধু ছবি। মাইকেল মধুসূদন যেমন আছেন, জর্জ বার্নার্ড শও আছেন। কোন ছবিটা কার এটা জানা আমাদের বাধ্যতামূলক ছিল। বার্নার্ড শর ছবি কোনটা তা আমি যেমন জানতাম, আমাদের কাজের ছেলে রফিকও জানত। তার গান বাজনার শখ ছিল। প্রতি সপ্তাহে বাসায় গানের আসর হতো। গভীর রাত পর্যন্ত গান বাজনা চলত। তিনি নিজে বেহালা বাজানো শিখবেন বলে বেহালা কিনেছেন। ওস্তাদ রেখে বেহালা শেখার সামর্থ্য হয়নি বলে কোনো দিন বেহালা বাজানো হয়নি। দীর্ঘদিন তিনি এই বেহালা যক্ষের ধনের মতো আগলে রাখলেন। আমি লেখক জীবনের এক পর্যায়ে হিমু নিয়ে উপন্যাস শুরু করলাম। হিমুর বাবা ছেলেকে মহাপুরুষ বানানোর চেষ্টা করেন। নানান পরিকল্পনা, কঠিন ট্রেনিং। এই চরিত্রের ধারণা কি আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি? সম্ভাবনা একেবারেই যে নেই তা না। বাবা একই কাজ করেছেন। ছেলেমেয়েদের নানান বিষয়ে আগ্রহী করার চূড়ান্ত চেষ্টা চালিয়েছেন। যেমন তিনি ঘোষণা দিলেন, সঞ্চয়িতা থেকে কেউ পুরো একটা কবিতা মুখস্থ শোনাতে পারলে 1 আনা পয়সা পুরস্কার। আমরা মহা উৎসাহে কবিতা মুখস্থ করতে লেগে গেলাম। ছবি আঁকার দিকে আমাদের সবার প্রবল ঝোঁক। বাবা ঘোষণা করলেন, ছবির এক্সিবিশন হবে। সবাই ছবি এঁকে জমা দাও। ফার্স্ট প্রাইজ 2 আনা, সেকেন্ড প্রাইজ 1 আনা। আমরা মহা উৎসাহে ছবি আঁকায় লেগে গেলাম। আমার গল্পের বই পড়ার তীব্র নেশা। একদিন আমাকে নিয়ে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সদস্য করে দিলেন। সপ্তাহে 2টো করে বই আনা যাবে। আমি তখন ক্লাস 2তে পড়ি। আমার ধারণা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আমিই সর্বকনিষ্ঠ সদস্য। লেখালেখিতে উৎসাহী করার জন্য প্রতি বছরই তিনি তার সব ছেলেমেয়েকে একটা করে ডায়েরি দিতেন। আমাদের দায়িত্ব ছিল ডায়েরি ভর্তি করে গল্প কবিতা লিখতে হবে। একটা ঘটনা বলি। আমার সর্বকনিষ্ঠ ভাই আহসান হাবিব তার ডায়েরিতে একটা কবিতা লিখে বাবার কাছে জমা দিল। কবিতার শিরোনাম, জিনিস তুলিবে। জিনিস তুলিবে, জিনিস পাইলে তুলিবে, তুলিবে তুলিবে তুলিবে, যদি না তুলিবে তবে পরে হইবে দরকার। বাবা বললেন, কবিতা তো অতি হৃদয়গ্রাহী হয়েছে, কিন্তু বাবা এর অর্থ কী? আহসান হাবিব বলল, সে নানান সময় দেখেছে মূল্যবান জিনিস বারান্দায়, ঘরের কোনায় পড়ে থাকে, কেউ তুলে গুছিয়ে রাখে না, পরে যখন দরকার হয় তখন খুঁজে পাওয়া যায় না। এই বিষয়ে কবিতা। বাবা বললেন, অসাধারণ, উপদেশমূলক সাহিত্যের প্রয়োজন আছে, আরও লেখো। বাবার একটি বিচিত্র অভ্যাসের কথা বলি। তিনি ছেলেমেয়েদের নাম বদলাতে পছন্দ করতেন। হঠাৎ একদিন ঘোষণা করবেন, আজ থেকে তোমার এই নাম। আমার শুরুর নাম ছিল শামসুর রহমান। ফয়জুর রহমানের সঙ্গে মিলিয়ে শামসুর রহমান। হঠাৎ একদিন হয়ে গেল হুমায়ুন আহমেদ। জাফর ইকবালের নাম ছিল বাবলু কিংবা বাবুল। ছোট বোনের নাম প্রথমে ছিল শেফালি, পরে হয়ে গেল সুফিয়া। আহসান হাবিবের নাম ছিল কুদরতি খুদা।
তবে আহসান হাবিবের নাম বাবা বদলাননি, আমি বদলেছি। আমি তখন ক্লাস 10-এ পড়ি, থাকি বগুড়ায়। একদিন বাবাকে ভয়ে ভয়ে বললাম, কুদরতে খুদার নামটা আমার পছন্দ না। বাবা বললেন, কেন পছন্দ না? কুদরতে খুদা আমাদের দেশের এত বড় একজন সায়েন্টিস্ট। আমি বললাম, তারপরেও পছন্দ না। সে যখন বড় হবে তখন তার এই নাম নিয়ে মন খারাপ করবে। ঠিক আছে, তুই তার একটা নাম দে, যে নাম বড় হয়ে সে অপছন্দ করবে না। আমি নাম দিলাম আহসান হাবিব। কবি আহসান হাবিব সাহেবের নামের সঙ্গে মিলিয়ে এই নাম না। আমাদের ক্লাসে আহসান হাবিব নামের ব্রিলিয়ান্ট এক ছাত্র ছিল, তার সঙ্গে মিলিয়ে রাখা নাম। আমার ধারণা বাবা আরও কিছুদিন বেঁচে থাকলে আমাদের সবার নাম আরেক দফা পাল্টাতেন। বাবার কাছ থেকে জেনেটিক্যালি আমি যা পেয়েছি তা হলো মুগ্ধ হবার ক্ষমতা। তিনি অতি তুচ্ছ বিষয়ে মুগ্ধ হতেন, তার চোখে পানি চলে আসতো। আমিও অতি তুচ্ছ জিনিসে মুগ্ধ হই। বাবার মুগ্ধতার একটা নমুনা দেই। আমরা তখন পিরোজপুরে। জাফর ইকবাল বারান্দায় বসে আছে। বারান্দায় হাত মুখ ধুয়ে সে ঘুমাতে যাবে। হঠাৎ সে আকাশের দিকে তাকিয়ে বলে বসল, কত তারা আকাশে। বাবা মোহিত, কি সুন্দর একটা বাক্য, কত তারা আকাশে। তিনি মুগ্ধতা ধরে রাখতে পারলেন না, একটা নাটক লিখে ফেললেন। নাটকের নাম কত তারা আকাশে। পুলিশের জটিল চাকরিতে কোনো ছুটি ছাটা নেই। রাত 10টা-11টার আগে কোনো দিনই বাসায় ফিরতেন না। এর মধ্যেও লেখালেখির সময় বের করতেন। অনেকবার গভীর রাতে ঘুম ভেঙে দেখেছি তিনি বুকের নিচে বালিশ রেখে নিবিষ্ট মনে লিখছেন। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন তার একটি বই প্রকাশিত হয়, গল্প সংকলন, নাম রিক্তশ্রী পৃথিবী, সস্তা নিউজ প্রিন্টে ছাপা। কভারে একটা মেয়ের ছবি, সেই ছবি আমার আঁকা। অতি অখাদ্য এক প্রেস থেকে বাবা নিজেই বইটি ছাপিয়েছেন। বইটি কিছুটা দৃষ্টিনন্দন করা যায় কিনা সেই চেষ্টায় তিনি লাল রং কিনে আনলেন। পিতাপুত্র মিলে বইয়ের চারদিকে লাল রং করে দিলাম। বইটির চেহারা আরও খারাপ হয়ে গেল। বাবা তাতেও মুগ্ধ। বাহ, ভালো হয়েছে তো। পাঠক মাত্র জানতে চাইবেন গল্পগুলি কেমন। পুরনো ধারার লেখকদের গল্পের মতো গল্প, প্রচুর আবেগ, ফ্লাওয়ারি ভাষা, চরিত্র চিত্রণের চেয়ে ভাষার খেলা প্রধান। অপ্রধান বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া। এই মুহূর্তে একটি গল্প মনে পড়ছে। একটা কাজের ছেলের বসন্ত রোগ হয়েছে। সে বলছে, বড় কুলচায়। সে বলতে চাচ্ছে বড় চুলকায়। সে তার সাহেবকে এরকম বলতে শুনেছে। এখন গুবলেট করে ফেলেছে। এখন বলছে কুলচায়। বিষয়টা নিয়ে গল্প লেখা চলে না। প্রসঙ্গক্রমে আসলে আসতে পারে। বাবার জীবনে প্রকাশিত একমাত্র বইটির কোনো কপি আমাদের কারো কাছেই নেই। থাকলে আরেকবার পড়তাম। রিক্তশ্রী পৃথিবী প্রকাশ করা নিয়ে অনেককাল পরে আমি নিজে একটি গল্প লিখি। গল্পটির নাম আনন্দ বেদনার কাব্য। গল্পটি দিয়ে দিচ্ছি। গল্প পড়লেই আমার বাবাকে কিছুটা চেনা যাবে। আনন্দ বেদনার কাব্য। বইটির নাম রিক্তশ্রী পৃথিবী। প্রচ্ছদে একটি মেয়ের মুখের ছবি। মেয়েটি কাঁদছে। তার মুখের পাশে একটি গ্লোব। একটি বিকট দর্শন নরকঙ্কাল গ্লোবটি বাঁ হাতে জড়িয়ে ধরে আছে। কঙ্কালটির ডান হাতে একগুচ্ছ রজনীগন্ধা। যথেষ্ট জটিলতা। পৃথিবীর রিক্তশ্রী ফুটিয়ে তোলার আয়োজনে কোনো ত্রুটি নেই। এ ধরনের প্রচ্ছদচিত্রের বইগুলোর পাতা সাধারণত উল্টানো হয় না। তবুও অভ্যাসবশতই পাতা উল্টালাম এবং একসময় দেখি গ্রন্থকারের লেখা ভূমিকাটি পড়তে শুরু করেছি। শুরু না করলেই বোধহয় ভালো ছিল। ভূমিকাটিতে খুব মন খারাপ করা একটি ব্যাপার আছে। আমার নিজের যথেষ্ট দুঃখ কষ্ট আছে, অন্যের দুঃখ কষ্ট আর ছুঁতে ইচ্ছা করে না। গ্রন্থকার লিখেছেন, দীর্ঘ 5 বছর পূর্বে
রিক্তশ্রী পৃথিবীর পাণ্ডুলিপি প্রস্তুত করি। সেই সময় আমার অতি আদরের জ্যেষ্ঠ কন্যা মোসাম্মত নুরুন্নাহার খানম বেনু উক্ত গ্রন্থের জন্য প্রচ্ছদচিত্রটি অঙ্কন করে। অর্থাভাবে তখন গ্রন্থটি প্রকাশ করতে পারি নাই। আজ প্রকাশিত হইল, কিন্তু হায়, আমার বেনুমা দেখিতে পাইল না। বইটির দ্বিতীয় পৃষ্ঠায় প্রচ্ছদশিল্পীর সামান্য একটি পরিচয় আছে। সেখানে লেখা, প্রচ্ছদশিল্পী মোসাম্মত নুরুন্নাহার খানম, 10ম শ্রেণী, বিজ্ঞান বিভাগ। মফস্বল থেকে প্রকাশিত বইটি হঠাৎ করে অসামান্য হয়ে উঠল আমার কাছে। এই বইটি ঘিরে দরিদ্র পরিবারের আশা আকাঙ্ক্ষার ছবিটি চোখের সামনে দেখতে পেলাম। লম্বা বেনির 10ম শ্রেণীর কালো মতো রোগা একটি মেয়ে যেন গভীর ভালোবাসায় বাবার বইয়ের জন্য রাত জেগে প্রচ্ছদ আঁকছে। আঁকা হবার পর বাবাকে দেখালো সেটি। পৃথিবীর সব বাবাদের মতো এই বাবাও মেয়ের শিল্পকর্ম দেখে অভিভূত হয়ে গেলেন। রাতে সবাই খেতে বসেছে। দরিদ্র আয়োজন, কিন্তু সবার মুখে হাসি হাসি। বাবা বললেন, পাশ করলে আমার বেনুমাকে আমি আর্ট কলেজে দেব। বেনু বেচারা লজ্জায় মরে যায়। ভাত মাখতে মাখতে বলল, দূর ছাই, মোটেও ভালো হয়নি। বাবা রেগে গেলেন। ভালো হয়নি মানে? আঁকুক দেখি কেউ এরকম একটা ছবি। বাবা প্রকাশ করতে পারলেন না। কে ছাপবে এরকম বই? 2-1জন প্রকাশক বলেও ফেলল, এসব পদ্যের বই কি আজকাল চলে রে ভাই? এসব নিজের পয়সায় ছাপতে হয়। টাকা জমান, জমিয়ে নিজেই ছাপান। প্রয়োজনীয় টাকা জোগাড় করতে বাবার দীর্ঘ 5 বছর লাগলো। হয়তো স্ত্রীর কানের দুলজোড়া বিক্রি করতে হলো। সে বছর ঈদে বাচ্চারা কেউ কাপড় নিল না। তিনি খুঁজে পেতে সস্তার একটি প্রেস বের করলেন, যার বেশিরভাগ টাইপাই ভাঙা। কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ প্রেসের মালিক সালাম সাহেব গ্রন্থকারের কবিতার একজন ভক্ত। গ্রন্থকার লিখেছেন, টাউন প্রেসের স্বত্বাধিকারী জনাব আব্দুল সালাম সাহেব আমার এই গ্রন্থখানি প্রকাশের ব্যাপারে প্রভূত সাহায্য করেছেন। এই কাব্যানুরাগী বন্ধুচ্ছল মানুষটি সহযোগিতা ব্যতীত এই গ্রন্থ আপনাদের হাতে তুলে দেওয়া আমার সাধ্যাতীত ছিল। জনাব আব্দুল সালাম সাহেবকে ধন্যবাদ দিয়ে ছোট করার ধৃষ্টতা আমার নেই। ভূমিকা থেকে বোঝা যাচ্ছে, কবি সন্ধ্যাবেলায় প্রুফ দেখতে যখন যেতেন তখন সালাম সাহেব হাসি মুখে বলতেন, এই যে কবি সাহেব, আসেন, আপনার সেকেন্ড প্রুফ রেডি। কই রে, কবি সাহেবের জন্য চা আন। চা খেতে খেতে বললেন, প্রুফে চোখ বোলাতে বোলাতে আপনার একটা কবিতা পড়েই ফেললাম। বেশ লিখেছেন। কোন কবিতাটার কথা বলছেন? ওই যে কি যেন বলে, ইয়ের উপরে যেটা লিখলেন, বৃষ্টি বাদলার কথা আছে যেটায়। ও, নববর্ষার কথা বলছেন? হ্যাঁ, ওইটাই। চমৎকার, খুব ভাবের কথা। আপনি তো ভাই বিরাট লোক। কবি নিশ্চয়ই বই ছাপানোর সব টাকা আব্দুল সালাম সাহেবকে দিতে পারেননি। সালাম সাহেব বললেন, যখন পারেন দিবেন, কবি মানুষ আপনি। আপনার কাছে টাকা মারা যাবে নাকি? হা হা হা। কজন পারে আপনার মতো কবিতা লিখতে? ভূমিকা পড়ে জানতে পারলাম, নেত্রকোনা শহরের একজন প্রবীণ উকিল বাবু নলিনীরঞ্জন সাহাও জনাব আব্দুল সালামের মতো কবির প্রতিভায় মুগ্ধ। কবি লিখেছেন, বাবু নলিনীরঞ্জন সাহার উৎসাহ প্রেরণা আমাকে গ্রন্থখানি প্রকাশ করবার জন্য আগ্রহী করেছে। অন্য একটি কবিতার বাসর সজ্জার ফুটনোটটি এরকম, এই দীর্ঘ কবিতাটি আমি আমার বাসর রাতে রচনা করেছি। সেই সময় খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, প্রচণ্ড হাওয়া এবং অবিশ্রান্ত বর্ষণ। বাসররাত্রিতে স্বামীর এই কাব্যরোগ দেখে নতুন বউটি নিশ্চয়ই দারুণ অবাক হয়েছিল। তার চোখে ছিল বিস্ময় এবং হয়তো কিছুটা ভয়। কবি স্বামী দীর্ঘ রচনাটি কি সেই রাত্রেই পড়ে শুনিয়েছেন তার স্ত্রীকে? না শুনিয়ে কি পারেন? ঝড় জলের রাত। এবং এও বুঝতে পারি, যে লোক বিয়ের রাতে 6.5 পৃষ্ঠার একটি কবিতা লিখতে পারেন, তিনি পরবর্তী সময়ে কী পরিমাণ বিরক্তি ও হতাশার সৃষ্টি করেছেন তার স্ত্রীর মনে। ঘরে হয়তো টাকা পয়সা নেই, ছোট ছেলের জ্বর, তার জন্য সাগু কিনে আনতে হবে,
কিন্তু ছেলের বাবা কবিতার খাতা নিয়ে বসেছেন। গভীর ভাবাবেগে তার চোখের জল। লিখেছেন একগাদা জ্যোৎস্নায় নামের দীর্ঘ কোনো রচনা। কবিতা আমি পড়ি না, কিন্তু রিক্তশ্রী পৃথিবীর প্রতিটি কবিতা আগ্রহ নিয়ে পড়লাম। কিছুই নেই, কষ্টে সঞ্চিত শেষ মুদ্রাটিও নিশ্চয়ই চলে গেছে এই বইয়ে। বাকি জীবন এই পরিবারটি অবিকৃত গ্রন্থটির প্রতিটি কপি গভীর আগ্রহে আগলে রাখবে। কবি স্ত্রী মুগ্ধ চোখে স্বামীর দিকে তাকিয়ে ভেবেছিলেন, আমার স্বামী তাহলে সত্যি সত্যি একটা বই লিখে ফেলেছেন। ছেলেমেয়েরা বাবার বই নিয়ে ছুটে গেছে বন্ধুবান্ধবদের দেখাতে। বাবা প্রথমবারের মতো বুক উঁচু করে তার বড় সাহেবের ঘরে ঢুকে বলেছেন, স্যার, আপনার জন্য একটা বই আনলাম। বড় সাহেব অবাক হয়ে বললেন, আরে, আপনি আবার বই লিখলেন কবে? স্যার, প্রচ্ছদটা আমার মেয়ের আঁকা। তাই নাকি? বাহ, চমৎকার। রিক্তশ্রী পৃথিবীর শেষ কবিতাটি সম্পর্কে বলি। শেষ কবিতাটির নাম মা গো। কবিতাটি নুরুন্নাহার খানমকে নিয়ে লেখা। ফুটনোট থেকে জানতে পারি, মৃত্যুর আগের রাতে সে যখন যন্ত্রণায় ছটফট করছিল, তখন তার অসহায় বাবা এই কবিতাটি লিখে এনেছিলেন মেয়েকে কিঞ্চিত উপশম দেবার জন্য। কবিতাটি ক্ষুদ্র এবং রচনাভঙ্গি অন্য কবিতার মতোই কাঁচা, কিন্তু প্রতিটি শব্দ চোখের গহীন জলে লেখা বলেই বোধ করি কবিতাটি দুঃখী বাবার মতোই হাহাকার করে ওঠে। সেই হাহাকার বিশ্বব্রহ্মাণ্ড ছাড়িয়ে চলে যায় অদেখা সব ভুবনের দিকে। একটিমাত্র কবিতা লিখেও কেউ কেউ কবি হতে পারেন। অল্প কিছু পংক্তিমালাতেও ধরা দিতে পারে কোনো এক মহান বোধ, মহান আনন্দ, জগতের গভীরতম ক্রন্দন। সেই অর্থে আমাদের রিক্তশ্রীর কবি একজন কবি। আমার বাবা বড় মাপের শিক্ষক ছিলেন। কাউকে কিছুই বুঝতে না দিয়ে তিনি আমাদের জীবনের গভীরতম বোধের শিক্ষা দিতে পেরেছিলেন। জীবনের জটিলতা আমরা তার কাছ থেকে শিখিনি, শিখেছি জীবনের সারল্য। এই শিক্ষা কঠিন শিক্ষা। বাবার মৃত্যুর পর তার এক কলিগ আমার মায়ের সঙ্গে দেখা করতে বাবর রোডের বাসায় এলেন। আগমনের উদ্দেশ্য সমবেদনা জানানো। তিনি আমাকে তার পাশে বসিয়ে বললেন, বাবা, ফুল তো চেনো, চেনো না? ফুল, পুষ্প, যে কোনো ফুল। আমি চুপ করে রইলাম। তিনি বললেন, তোমার বাবা ছিলেন খুব সুন্দর একটা ফুল। এই কথাটা সারা জীবন মনে রাখবে, আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। মা আবেগে অভিভূত হয়ে বললেন, আপনি ওনার জন্য দোয়া করবেন। ভদ্রলোক বললেন, ফয়জুর রহমানের জন্য কারো দোয়ারই প্রয়োজন নাই। শুরুতে একবার লিখেছিলাম, পরম করুণাময় আমার বাবার প্রতি তেমন করুণা করেননি। এখন মনে হচ্ছে ভুল লিখেছি। পরম করুণাময় বিশেষ করুণা করেছেন বলেই না তাকে ফুলের সঙ্গে তুলনা করা হয়। কেউ একজন বলতে পারে, ফয়জুর রহমানের জন্য কারো দোয়ার প্রয়োজন নেই।